আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার আলোচনার বিষয় ৭১-এর অত্যাচারের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে ইউনূস সরকারের এই দাবির বিষয়ে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এখন বাংলাদেশ সফরে এসেছেন। তার কাছে এই দাবি নতুন করে করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা মানে এখন বাংলাদেশের বর্তমান শাসক শ্রেণী এবং তাদের অন্তর্গত দলগুলি, যার মধ্যে বিএনপিও আছে, তো তারাও তো ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। তারা কেন দাবি করছে সেদিনের অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে? এই স্ববিরোধী অবস্থান কেন? বুঝতে পারছি বিএনপিকে এই দলে ফেলাতে আপনাদের অনেকেই হয়তো প্রশ্ন করবেন, তবে সেই প্রশ্নের জবাব যথাসময়ে দেব। শুনুন ভিডিওটি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ৭১-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে স্ববিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তা কিন্তু এমনিতে নয়। যারা করছে এটা তারা খুব ভালোভাবেই জানে যে লোকে বিশ্বাস করবে না তাদের, তবু তারা করছে, কারণ এটি হচ্ছে একটি জটিল রাজনৈতিক জালিয়াতির অংশ। যারা ৩০ লক্ষ মানুষের গণহত্যা ও ২ লক্ষ নারীর ওপর যৌন অত্যাচারের তত্ত্বকে উড়িয়ে দিয়ে বলে এইসব পরিসংখ্যান এগুলো মিথ্যে কথা, এগুলো ঠিক নয়, তারা কেন তাহলে সেই একই অপরাধের জন্য পাকিস্তানের সরকারের কাছে, পাকিস্তানের কাছে তারা ক্ষমা দাবি করছে? ৭১-এর স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর অত্যাচার ও পরিসংখ্যানটা নিয়ে ২-৪টে কথা বলতেই হয়। দেখুন, নইলে বাঙালি আমাদের তো খুব স্মৃতিশক্তিটা খুব বেশি নয়, আর বাংলাদেশিদের স্মৃতিশক্তি যে কতটা কম সেটা ২০২৪-এর ওই জুলাই অভ্যুত্থানের পর থেকে বোঝা যাচ্ছে। সুতরাং সেই সময়ে যে হত্যাযজ্ঞ এবং ধর্ষণ চলেছিল বাংলাদেশে, তার একটা পরিসংখ্যানটা নিয়ে ২-৪ কথা বলি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও ধর্ষণের পরিসংখ্যান বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম, এক কোনো জায়গাতেই নয়, সেটা সম্ভবও নয়। পৃথিবীর কোনো দেশের গণহত্যাতেই এই ধরনের সব সূত্র একই তথ্য দেবে এমন কোনোদিন হয় না। তো সরকারি ও আন্তর্জাতিক সূত্রগুলো থেকে প্রাপ্ত মৃত্যুর পরিসংখ্যানটা একটু প্রথমে বলি। বাংলাদেশ সরকারের অফিসিয়াল হিসাব হচ্ছে ৩০ লক্ষ মানুষ সেখানটায় নিহত হয়েছিল। আর যারা বাংলাদেশ সরকারের বাইরে, মানে স্বাধীন গবেষক, তাদের বক্তব্য হচ্ছে সংখ্যাটা ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ থেকে ৫,৫০,০০০। এইটা আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী রুডল্ফ রুমেল, সেই রুডল্ফ রুমেলের হিসেব অনুযায়ী ১৫ লক্ষ মানুষ নিহত হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সেই সময়। ব্রিটিশ মেডিকেল জার্নাল তারা গবেষণা করে বলেছে এই সংখ্যাটা মোটামুটিভাবে ৫,০৫,০০০-এর কাছাকাছি। আর শরণার্থী শিবিরের মৃত্যুর সংখ্যা, এটা অবশ্য সব জায়গায় এটা ধরা হয় না, কারণ শরণার্থী শিবির বাংলাদেশে তো সেইভাবে হয়নি, সেটা হয়েছিল ভারতে, কিন্তু সেটা কয়েক হাজারের মতন মানুষ নাকি শরণার্থী শিবিরে মারা গিয়েছিলেন, কিন্তু সেটা এই জায়গায় নিয়ে আসা দরকার নেই। এইবার নারী ধর্ষণের পরিসংখ্যানটা বলি। বিভিন্ন সূত্রে ধর্ষিতা নারীর সংখ্যা সরকারি, অর্থাৎ বাংলাদেশের সরকারি অনুমান অনুযায়ী ২ লক্ষ থেকে ৪ লক্ষ নারী। আর পাকিস্তান সরকার তারা কি বলেছেন? তারা বলেছে সংখ্যাটা কয়েকশো হাজারের কাছাকাছি। আর জোরপূর্বক গর্ভধারণের সংখ্যা কত হয়েছিল সেই সময়ে? ২৫,০০০ থেকে ৭০,০০০, এটা বাংলাদেশের সরকারি হিসাবে। এবং এই ২৫,০০০ থেকে ৭০,০০০ যারা গর্ভধারণ হয়েছিল, তারা এই গত ৫৫ বছরে
সেই গর্ভের সন্তান, তাদের সন্তান ইত্যাদি হওয়ার পরে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা মোটামুটি এই যে বাংলাদেশের যে ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে সংখ্যাটা কিন্তু অনেকটাই মিলে যায়। ডক্টর জিওফ্রে ডেভিস তিনি অনুমান করে বলেছিলেন এই সংখ্যাটা যেটা 2 লক্ষ নয়, বাংলাদেশ সরকার যে সংখ্যা বলেছে এটা তার থেকেও বেশি, 4 লক্ষ নারী। আর গবেষক র্যাচেল সিঙ্ক লিন্ডসে আমেরিকার, তার গবেষণা গ্রন্থে তিনি লিখেছিলেন 5 decades of hidden horror, the mass rape suffered by Bengali women and girls. In 1971, the Pakistan Army began a brutal crackdown against Bengalis in which hundreds of thousands of women were detained and repeatedly brutalized. অর্থাৎ কয়েক লক্ষ নারীকে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল, ডিটেন করা হয়েছিল। কোথায়? তাদেরকে নিয়ে আসা হয়েছিল ওই পাকিস্তানি বাহিনীর সেনা ছাউনিতে। Only now, এবং তাদের দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। Only now are their stories beginning to be told. এইটা বলেছিলেন কে? র্যাচেল লিন্ডসে, র্যাচেল সিঙ্ক লিন্ডসে। এইবার বলি জামায়াত, এই যে হত্যা এবং ধর্ষণ, এই ব্যাপারে জামায়াত ইসলামী এবং অন্যান্য দলের কি অবস্থান সেই বিষয়টা বলি। জামায়াত ইসলামী অস্বীকৃতি ও প্রতিরোধ জানিয়েছিল এবং অন্যান্য মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনগুলো এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানকে সম্পূর্ণ অস্বীকার করে থাকে। জামাত মুক্তিযুদ্ধের সম্পূর্ণ ইতিহাসকে বিকৃত ইতিহাস বলে আখ্যা দিয়েছে, আর সেই জন্যই তাদের মধ্যে মতে গণহত্যা নয়, নিহতের সংখ্যা বড়জোর 2-1 হাজার এবং যৌন নিগৃহীত নারীর সংখ্যা মাত্র কয়েক শত। এটা ওই পাকিস্তানের লাইনেই কিন্তু তারা বলেছে। আর পাকিস্তানের অবস্থানটা কি? পাকিস্তান এই অভিযোগগুলোকে অতিরঞ্জিত বলে মনে করেছে। পাকিস্তানি গবেষকরা বলেছেন 30 লক্ষ মিথ্যার পরিসংখ্যান, এটা একটা অপরিকল্পিত প্রচারণা, এবং তাদের দাবি হচ্ছে যদি এই কমাসে 30 লক্ষ মৃত্যুর কথা হয় তাহলে দিনে প্রতিদিন 11,000 মৃত্যু ঘটেছে বলতে হয়, যা অত্যন্ত সন্দেহজনক। কিন্তু পাকিস্তান সরকার এই কথা বললেও পাকিস্তান সরকারই আবার একটা কমিশন বসিয়েছিল, হামুদুর রহমান কমিশন। এই পাকিস্তান সরকার গঠিত হামুদুর রহমান কমিশন 1972 সালে অর্থাৎ ঘটনার পরপরই তাদের প্রতিবেদন জমা দেয় এবং কমিশন বলেছিল যে পাকিস্তানি সেনাবাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগকে তারা স্বীকার করেছিল, 1 নম্বর। 2 নম্বর, জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যার সত্যতা, এই যে কমিশন সেই সত্যতা তারা কিন্তু নিশ্চিত করেছিল, বলেছিল এটা হয়েছে এবং কয়েক হাজার মৃত্যু সেই একটি রাত্রে হয়েছে, এটা তারা বলেছিল। প্রতিবেদনে তারা পাকিস্তান সরকারের রাজনৈতিক ব্যর্থতা ও সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেছিল। এবার ওই সময়ে যেটা ঢাকা জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাটা ঘটিয়েছিল, যে অপারেশন সার্চলাইট, যার তারিখ ছিল 25শে মার্চ 1971, সেই তারিখের কথাটা, সেখানটার কথা একটু বলতেই হয়, নইলে এই প্রসঙ্গটা কিন্তু তার ঠিক মতো বলা হয় না। অপারেশনে 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট চালু করে। জেনারেল টিক্কা খান তিনি মেজর জেনারেল খাদিম হোসেনকে বলেছিলেন, খাদিম আজ রাতেই চালাও। প্রথম রাতে প্রায় শুধু ঢাকা শহরে প্রায় 7,000 নিরস্ত্র বাঙালি হত্যা করা হয়। 40,000 পাকিস্তানি সৈন্য ওই অভিযানে অংশ নিয়েছিল। ইয়াহিয়া খানের বিখ্যাত উক্তি, এশিয়া টাইমস, ভারতের কোনো পত্রিকা নয়, এশিয়া টাইমসের রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সামরিক কর্মকর্তাদের সবাই বলেছিলেন তাদের 30 লক্ষকে হত্যা করো, বাকিরা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। কে বলেছিলেন? প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।
সামরিক কর্তাদের সভায়। আন্তর্জাতিক সাক্ষ্য প্রমাণ কি বলছে? ব্লাড টেলিগ্রাম এর আর্চার ব্লাড, তিনি ছিলেন আমেরিকার কনসাল জেনারেল পাকিস্তানে। 1971 সালের এপ্রিল মাসে একটি প্রতিবাদ তিনি পাঠান তার সরকারের কাছে, যে সেখানে তিনি বলেন আমাদের সরকার গণতন্ত্র দমনের নিন্দা করতে, আমাদের সরকার মানে ইউএসএ সরকার, যুক্তরাষ্ট্রের সরকার গণতন্ত্র দমনের নিন্দা করতে ব্যর্থ হয়েছে, আমাদের সরকার অত্যাচারের নিন্দা করতে ব্যর্থ হয়েছে। তিনি ওই টেলিগ্রামে আরো লেখেন নৈতিক দেউলিয়াপনা করেছে আমেরিকা। এইবার ধর্ষণের পরিকল্পিত ব্যবহার কিরকম ছিল? এ কিন্তু হঠাৎ একটি মেয়েকে দেখে তুলে নিয়ে আসা ধর্ষণ করা তা নয়, এটা একটা পরিকল্পিত ব্যাপার ঘটেছিল। পাকিস্তানি বাহিনী ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। কি বলেছিল তখন জেনারেল নিয়াজি তিনি স্বয়ং বলেছিলেন পাকিস্তানি বীর্য দিয়ে বাঙালি নারীদের গর্ভধারণ করানোর পরিকল্পনা। বলেছিলেন যত পারো পাকিস্তানি বীর্য দিয়ে বাঙালি মেয়েদের গর্ভ ভরিয়ে দাও। তার নির্দেশ মতো সামরিক ধর্ষণ ক্যাম্প তৈরি করা হয়। ধর্ষণের মাধ্যমে বাঙালি পরিচয়, বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি এগুলো ধ্বংস করার চেষ্টা করা হয়। পরিসংখ্যানে দেখুন, আবার বলছি যে পরস্পর বিরোধী দাবি রয়েছে। বিভিন্ন সূত্রের পরিসংখ্যানে ব্যাপক তারতম্য রয়েছে এবং অনেক সময় এটা করা হয়েছে অনুমান ভিত্তিক ভাবে। কত ইহুদি হত্যা হয়েছিল আমাদের হিটলারের হাতে, তারও কিন্তু সংখ্যা ওই একেবারে মেপে কোনোদিন বলা যায়নি, বলা যায় না। সেটা একটা বড় সংখ্যা করে সেটা বলা হয় এত থেকে এত। আর তাহলে একবার শেষে এইবার দিকে আসি। তো 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিষয়ে বাংলাদেশ সরকারের যারা এখন চালাচ্ছে বাংলাদেশের সরকার, তারা ওই 30 লক্ষ হত্যা, 2 থেকে 4 লক্ষ ধর্ষণের পরিসংখ্যানের বিপরীতে তারা কথা বলে। তারা বলে এসব মিথ্যে কথা, অতিরঞ্জিত কথা। তারা বলে যে পাকিস্তান সরকারের নিজস্ব হামিদুর রহমানের কমিশনের প্রতিবেদনও কিন্তু তারা মানতে চায় না। প্রকৃত সংখ্যা যাই হোক না কেন, এটা নিশ্চিত যে একটা পরিকল্পিত গণহত্যা ও নৃশংসতা সংগঠিত হয়েছিল 1971 সালে পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, এবং সেটা আধুনিক ইতিহাসের জঘন্যতম মানবিক বিপর্যয়গুলোর অন্যতম। 2023 সালে আন্তর্জাতিক জেনোসাইড স্কলার্স অ্যাসোসিয়েশন 95% ভোটে ওই 71-এর ওই ঘটনাকে, ওই হত্যাকাণ্ড, ওই ধর্ষণকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছিল। বলেছিল এটা ইতিহাসের বীভৎসতম গণহত্যা। এই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করা কঠিন বলেই কি আজকের এই সরকার তারা বলছে যে এর জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। বর্তমান বাংলাদেশের শাসক শ্রেণী যেমন ক্ষমতাশালী অস্থায়ী সরকার, তেমনি বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক বক্তব্য ইশতেহারে উল্লেখ করলেও সন্দেহ জানিয়েছে তাদের কিছু অংশের ওপর বারবার মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হওয়া এবং কপট আচরণের অভিযোগ উঠেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি যেমন বলেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা, তিনি 32 নম্বর ভাঙার ব্যাপারে যেমন কথা বলেছেন, তেমনি আবার এই বিএনপির বহু নেতা তারা চুপচাপ থেকেছে। আজকে জানা গেল ফজলুর রহমানকে তার জন্য বিএনপির তার বিরুদ্ধে তাকে শোকজ করা হয়েছে। তো বিএনপি বিভিন্ন সময় গণ আন্দোলন ও সামরিক শক্তির মাধ্যমে রাষ্ট্রে পরিবর্তন ঘটিয়েছিল এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে এক এক সময়ে এক এক অবস্থান নিয়েছে তাদের সুবিধা মতো। দলটির ভেতরে মুক্তিযুদ্ধের বিষয়ে দ্বৈত নীতি বা স্ববিরোধিতা এটা একেবারে সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে, উলঙ্গ হয়ে গেছে। একদিকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে ওদের কেউ নিজেদের দাবি করে, আবার একই সঙ্গে কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস
বিকৃতি করছে বিএনপিতে ক্ষমতায় বসে, বিএনপিতে বসে। আর জামায়াতের চরিত্র নিয়ে নতুন করে কিছু বলার তো নেই। তারা ঘোষিতভাবেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তারা এমনও বলে মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি, ওটা ছিল ভারতের দ্বারা পাকিস্তানকে টুকরো করার চক্রান্ত। পাকিস্তানের হাতে ব্যাপক গণহত্যা, ধর্ষণ হয়েছিল, এটাও তারা মানে না। তাহলে হঠাৎ আজ কেন পাকিস্তানকে ৭১-এর জন্য ক্ষমা চাইতে হবে বলে ধোয়া তুলেছে জামায়াত, বিএনপি এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে যারা নিজেদের জানায় চেনিয়েছে তারা? এর কয়েকটা কারণ আছে। ২৪শে জুলাই অভ্যুত্থান দিয়ে যে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলা যাবে না, তা সেই ইউনূস যতই বলুন যে তিনি রিসেট বাটন পুশ করে দিয়েছেন, সেটা যে করে যাবে না সেটা